যদি পুরীতে বেড়াতে এসে আপনাদের হাতে এক্সট্রা একটা দিন থাকে কিংবা ফেরার দিন যদি আপনাদের বাস বা ট্রেন রাতে হয়, তাহলে এই একটা দিনকে দুর্দান্তভাবে আপনারা কাজে লাগাতে পারেন। ওটিডিসির একটা 12 ঘন্টার ট্যুর প্যাকেজ আছে, যার কস্ট হচ্ছে 595 টাকা পার হেড। আগে এটা 535 টাকা ছিল, কিন্তু 2025-এ এসে এর রেটটা একটু বেড়েছে। তো এই প্যাকেজটার মাধ্যমে আপনারা পুরো দিনটা ঘুরে তারপরে আপনারা ট্রেন বা বাস ধরে গন্তব্যে ফিরে যেতে পারেন। আজ এই ভিডিওতে আমি এই ওটিডিসি ট্যুর প্যাকেজ সম্পর্কে সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে থাকবে আমার নিজস্ব অভিজ্ঞতা। তার আগে বলে দিই কীভাবে এই প্যাকেজটা বুক করতে পারবেন। পুরীর যে ভিক্টোরিয়া হোটেল রয়েছে তার কাছেই রয়েছে ওটিডিসি কাউন্টার, সেখানে গিয়ে আপনারা বুক করতে পারেন কিংবা আপনারা বাড়িতে বসেই অনলাইনেই প্যাকেজটি বুক করতে পারেন। গুড মর্নিং, আমি রয়েছি এখন পুরীর পান্থনিবাসের সামনে। এই পিছনে রয়েছে আমাদের বাস, এই বাসে করে আমরা যাবো আজকে সাইট সিইংয়ের জন্য। তো অ্যাকচুয়ালি এই বাসটা আমার না, আর একটা যে বাস গেল সেই বাসটা যেতে বললো। তো এখানে 2-3টে বাস মোটামুটি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন আমার বাসে যাই, দেখাই। এই যে বাসটা এলো দেখতে পাচ্ছেন, এই বাসটাই হবে আমাদের, আর এই বাসটা অন্য বাস। তো আমি সিটে বসে গেছি, সিটটা বেশ কমফোর্টেবল। 14 নম্বর সিট আমার। উপরে ব্যাগ রাখার জায়গা রয়েছে, উপরে ব্যাগ রেখে দিয়েছি। আর বেশিরভাগ এখানে ফ্যামিলি, আমি সিঙ্গেল রয়েছে। তো বসে গেলাম, তো জার্নি শুরু হোক, সব কিছু শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়ার। এইগুলো সিট আমি পরে দেখিয়ে দেবো, বসে পড়েছি। আর যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে এসি ভেন্ট রয়েছে, একটা স্পিকার রয়েছে। আর পিছন দিকটা এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল নেই। আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আর এখানে একটা এমার্জেন্সি হ্যামার রয়েছে, এমার্জেন্সি এক্সিটের জন্য। তো আশা করি প্রয়োজন হবে না, আশা করি কেন, বিশ্বাস করি প্রয়োজন হবে না। 6:29 আমাদের বাস একদম নির্দিষ্ট টাইমে ছেড়ে দিচ্ছে। এই প্যাকেজটা বুক করলে যে কথাটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই ট্যুরটা শুরু হয় প্রতিদিন সকাল 6:30টার সময়, শুধুমাত্র সোমবার বাদে। তাই আপনাকে 6:30টার অনেকটা আগেই পৌঁছাতে হবে পুরী পান্থনিবাসের সামনে। সেখানে রিপোর্ট করতে হবে, তারপরে আপনি আপনার ট্যুর শুরু করতে পারবেন। এবারে পুরো দিনের একটু প্ল্যানিংটা আপনাদের বলে দিই। আমরা প্রথমে যাব ধৌলিগিরি, তারপরে সেখান থেকে চলে যাব লিঙ্গরাজ মন্দির, তারপরে সেখান থেকে যাব উদয়গিরি, খণ্ডগিরি, তারপর চলে আসব নন্দনকানন। সেখানে আমরা সাফারি করব, তারপরে লাঞ্চ করব, তারপরে চলে যাব কোনারক সূর্য মন্দির, তারপরে আসবো আমরা চন্দ্রভাগা বিচ, সেখান থেকে রামচণ্ডী মন্দির এবং স্যান্ড আর্ট মিউজিয়াম হয়ে আমরা ফিরে আসব পুরী পান্থনিবাসের কাছে। সময় হচ্ছে 7:10, আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ট্যুর গাইড বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছেন, ব্যাগ আমরা ভিতরে রাখতে পারবো। আর যে টিকিটগুলো থাকে এন্ট্রি টিকিট, ওনাকে দিলে উনি করিয়ে নেবেন। তো বাকি সমস্ত কিছু আমি শেয়ার করতে থাকবো। তার আগে দেখি এখানে কি ব্রেকফাস্ট পাওয়া যায়। তো এরকম একটা জায়গায় আমরা নেমেছি। তো আমি এখানে ধোসা নিয়ে নিয়েছি, 60 টাকা দাম নিয়েছে। তো খেয়ে দেখা যাক। পিছনের এই ধাবাটা থেকে আমি ধোসা নিয়েছিলাম, 60 টাকা দাম নিয়েছে, মোটামুটি ঠিকঠাকই বলা চলে। আর যে জিনিসটা আমি বলছিলাম, এন্ট্রি ফির জন্যে সব জায়গায় তো একটা মানে চার্জ লাগে, সেটা যদি আমরা এখানে 340 টাকা যে গাইড রয়েছে তাকে ধরে দিই, সে সমস্ত টিকিটের অ্যারেঞ্জমেন্ট করে দেবে। সেক্ষেত্রে টাইম অনেকটাই বাঁচবে। আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ধৌলিগিরি। তো এখন সময় হচ্ছে 7:23, অনেকে এখনও ব্রেকফাস্ট করছে। মোটামুটি 15 মিনিটের জন্য এখানে হল্ট বলেছে। আর এখানে এই দাদার সাথে পরিচয় হয়ে গেল। কোথা থেকে আসছেন দাদা আপনি? আমি মুর্শিদাবাদ থেকে আসছি। মুর্শিদাবাদ থেকে। কদিন আছেন এখানে? এখানে আমি 5 দিন। 5 দিন, হ্যাঁ। আচ্ছা, এই ট্রিপটা আগে করেছেন নাকি এই প্রথম? আর না, এই প্রথম। কেমন লাগছে আপাতত? সবে তো শুরু হলো। হ্যাঁ, কবে শুরু হলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, এরকম প্রচুর লোক রয়েছে, সবার সাথে আস্তে আস্তে পরিচয় করব। জাস্ট জার্নি শুরু হলো, আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আবার শুরু হোক, তারপরে সব কিছু শেয়ার করছি। তো তখন আপনাদের সিটগুলো দেখাতে পারিনি, তো এখন আমি একটু সিট দেখিয়ে দিই। জাস্ট বসে পড়েছিলাম। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 2x2, এসি ভালো কাজ করছে। এই হচ্ছে আমার সিট, সিটগুলো বেশ ভালো। তো আমাদের প্রথম স্পট হচ্ছে ধৌলিগিরি। প্রত্যেকটা স্পটের এন্ট্রি ফিস রয়েছে। তো এন্ট্রি ফিস কাটতে গেলে ফিজিক্যালি যদি আমরা যাই অনেকটা টাইম লাগবে। সেক্ষেত্রে বেস্ট ওয়ে যেটা হচ্ছে, সেটা আমরা যে ট্যুর গাইড রয়েছে ওনাকে টাকাটা দিয়ে দিয়েছি, উনি সব অ্যারেঞ্জ করে দেবেন। খুব ভালো জিনিস। আর প্রত্যেকটা জায়গার নির্দিষ্ট কিছু টাইম রয়েছে, তো সেই অনুপাতে আমরা ঘুরবো এবং আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। তো আমরা এসে পৌঁছালাম ধৌলিগিরির এই স্পটটায়। এখান থেকে আবার আরেকটা গাড়ি করে আমাদের উপরে যেতে হবে। তো সেরকমই বলেছেন। তো দেখি আমাদের গাড়ি কোনটা, 1 নম্বর গাড়ি কোনটা? এইটা।
এটা 1 নম্বর। এরকম ফের ট্রাভেলার রয়েছে, এখান থেকে ফের এই গাড়িতে বসতে হবে, বসে আমাদের ওপরে যেতে হবে। এই হচ্ছে ট্রাভেলার, হ্যাঁ। তো এখান থেকে আবার আমরা গাড়িতে এই গাড়ি করে আমরা যাব উপরে মেন স্পটে। তো এরকমই সিস্টেম রয়েছে, এরকম দুটো গাড়ি রয়েছে। প্রথম গাড়িতে আমরা, আরও যারা প্যাসেঞ্জার রয়েছে তারা সেকেন্ড গাড়িতে। তো এই গাড়ি করে আমরা এলাম, সেকেন্ড গাড়িও এসে গেছে। তো এখান থেকে আমাদের ওপরে যেতে হবে। আমরা এসে পৌঁছালাম ধৌলগিরি এই স্তূপার সামনে, দেখতেই পাচ্ছেন সুবিশাল স্তূপাটা। চলুন উপরে যাই আর আপনাদের দেখাই। তো সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আমরা একদম স্তূপার উপরে রয়েছি। এই স্তূপাটাকে পুরো আপনারা পরিক্রমা করতে পারেন। তার আগে এখান থেকে একটু দেখি। এই পাশ থেকে বয়ে গেছে দয়া নদী। তো আমার পিছনে এখানে ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো চলুন এটা পুরো রাউন্ড দিয়ে আপনাদের দেখাই। এই সেই স্থান যেখান থেকে মৌর্য রাজ্য এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে সংঘটিত হয়েছিল বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ। যুদ্ধে অবশ্যই সম্রাট অশোক জয়লাভ করেছিলেন, কিন্তু তার পরিণতি হিসেবে তার মনে বিশাল একটা প্রভাব ফেলেছিল এই মৃত্যু এবং মৃত্যুর বিশালতা। তারপর থেকেই তিনি বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন, আর ঠিক এই স্থান থেকে তার সূত্রপাত হয়। তো যেমন দেখতে পাচ্ছেন আমরা নেমে এসেছি, এখানে 15 মিনিটের জন্য সময় দেওয়া হয়েছিল। তো তার বেশি সময় তো আমরা এখানে নিতে পারবো না, আরও অনেক স্পট রয়েছে। তো চলুন বেরিয়ে যাই আমাদের পরের গন্তব্যের জন্য। তো এখান থেকে নেমে গিয়ে ফের আমরা ট্রাভেলার গাড়িতে উঠবো, সেখান থেকে ফের নিচে, সেখান থেকে আমাদের যেটা মেন বাস সেই বাসে চলে যাবো। এই ট্রাভেলার থেকে আমরা নেমে গেলাম, আর আমাদের যেটা মেন বাস সেটা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের যেটা মেন বাস তার সামনেই রয়েছি। লাগেজ আমি এই বাসে রেখে গেছি। যদি আপনারা সকালে হোটেল চেক আউট করছেন, যদি ছোট লাগেজ হয় এই বাসে রাখতে পারবেন, উপরে রাখার জায়গা রয়েছে। কিন্তু বড় লাগেজ হলে রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে হোটেলে রেখে আসতে হবে। আমি চেক আউট করে নিয়েছি সন্ধ্যার সময়, সন্ধ্যা না রাতে ট্রেন রয়েছে। তো আমি আমার লাগেজ নিয়ে এই বাসেই মানে সফর করছি আর কি। तो अभी हम लोग सफर करेंगे, 10 मिनट में पहुंचेंगे लिंगराज। उससे पहले आप लोग कैमरा, मोबाइल फोन जो लाए साथ में, उसको सब गाड़ी में रखना शुरू करो, दौड़ी जावे। और जूता चप्पल सब पहन के आना, मैं जहाँ बोलूंगा वहीं पे उतारेंगे। नंगा पाँव चलने की जरूरत नहीं है। बाकी कैमरा, मोबाइल फोन जो भी लाए हैं, अम्ब्रेला, ये सब बैग में रखना शुरू करो, उसके बाद बताएंगे। ঘটনা যেটা বলছেন এখানে গাইড, যে লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার আগে মোবাইল, ক্যামেরা সব কিছু রেখে যেতে। জানি না ক্লিপ পাবো কি না, তো দেখি। মানে ভিতরে তো যাওয়া মানে নিয়ে যাওয়া সম্ভব না, বাইরে থেকে যদি সম্ভব হয় চেষ্টা করবো। কিন্তু বলছি গাড়িতেই মোবাইল, ক্যামেরা সব কিছু রেখে যেতে। जैसे कि काशी में विश्वनाथ, झारखंड में बैद्यनाथ, उज्जैन में महाकालेश्वर, गुजरात में सोमनाथ मंदिर, मालवा में ओंकारेश्वर, आंध्र प्रदेश में मल्लिकार्जुन, संभाजीनगर पे घुनेश्वर, उसी तरह हमारे उड़ीसा में लिंगराज मशहूर है। सेरकम ही हमारे उड़ीसा से लिंगराज प्रसिद्ध है। शहर के बीचों बीच 14 एकड़ जमीन के ऊपर लिंगराज मंदिर। শহরের মধ্যভাগে 14 एकड़ জমির উপরে लिंगराज मंदिर अवस्थित है। इसको 4 हिस्से बटा हुआ, इसे कहा जाता है रेखा देवली। टोटल मंदिर का डिजाइन एक पंचरस स्टाइल में बनाया गया है। पहले एंट्रेंस पर 25 मीटर ऊंचाई लायंस गेट, उसके बाद ऑफरिंग हॉल। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমি লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলাম, দর্শন হয়ে গেছে, গ্রুপের সঙ্গে গিয়েছিলাম। ফের ছুটে ছুটে এলাম বাসে, এসে এখান থেকে মোবাইল নিয়ে যাচ্ছি। বাইরে থেকে কিছু শট নেব, আপনাদের দেখাবো। মানে অনবদ্য একটা স্থাপত্য, কলিঙ্গ স্টাইলের স্থাপত্য, তো সেটাই দেখাবো। চলুন। তো আমার কাছে টাইম আছে আর 12 মিনিট, 15 মিনিটের ব্রেক। তার মধ্যেই আমি দর্শন করে চলে এসেছি, আবার মোবাইলটা নিয়ে যাচ্ছি।
তো মন্দিরের এটা কম্পাউন্ড রয়েছে, ঢুকেই প্রথমে এখানে ওয়াশরুম হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। ওটা হচ্ছে মূল গেট, মূল দ্বার, ওখান থেকে প্রবেশ করেছিলাম, ওখান থেকেই এক্সিট রয়েছে। আর গর্ভগৃহটা হচ্ছে যেটা সব থেকে বড় উঁচু মন্দিরের যে গম্বুজটা দেখতে পাচ্ছেন ওটাই গর্ভগৃহ। উড়িষ্যার যতগুলো মন্দির রয়েছে, যতগুলো স্থাপত্য রয়েছে এরকম সব কলিঙ্গ স্টাইলে। তো পুরীর যে জগন্নাথ মন্দির তার সঙ্গে এখানে বেশ সাদৃশ্য রয়েছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই লিঙ্গরাজ মন্দির হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির, আর এটি হচ্ছে ভারতের একমাত্র মন্দির যেখানে শিবলিঙ্গে তুলসী পাতা দিয়ে পুজো করা হয়। কারণ এখানে হর এবং হরি একই সাথে বিরাজমান, অর্থাৎ নারায়ণ এবং শিব একসাথে রয়েছেন, তাই তুলসী পাতা এবং বেল পাতা দুটি পাতা দিয়ে এখানে পুজো করা হয়। মোটামুটি আমি এখন রয়েছি লিঙ্গরাজ মন্দিরের সামনেই। মন্দিরের ভিতরের অংশটা দেখানো সম্ভব না, কারণ শুধু মোবাইল ক্যামেরা কেন, চামড়ার কোনো জিনিস সেখানে নিয়ে যেতে পারবেন না। মন্দিরের পিছনে একটা জায়গা রয়েছে যেখান থেকে মন্দিরের ভিতরের অংশটা দেখা যায়, কিন্তু এখন যদি ওদিকে যাই মানে আমি বাস মিস করব। তো সামনে থেকে একটু দেখিয়ে দিই আপনাদের। তো মন্দিরের সামনে যদি আপনাদের দেখাই, এখানে সব পুজো সামগ্রী বিক্রি হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন ভগবানকে নিবেদন করা হবে, আর এখানেও স্টল রয়েছে। আর এই হচ্ছে মূল দ্বার। তো অ্যাকচুয়ালি এটাই মূল রাস্তা, কিন্তু এখন কাজ চলছে যে কারণে আমরা ঘুরে এলাম। আর ওখান থেকে এন্ট্রি রয়েছে আর এখান থেকে এক্সিট। তো এই ভুবনেশ্বর শহরে টোটাল 500খানার মতো মন্দির রয়েছে ওভারঅল। আর এই মন্দির লিঙ্গরাজ মন্দিরের মধ্যে টোটাল 108খানা ছোট বড় মন্দির রয়েছে, বড় মন্দিরটাকে ধরে। তো পিছনে রয়েছে লিঙ্গরাজ মন্দির, ফেলে এগিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্যের জন্য, বাসে যাচ্ছি আপাতত। তো আমরা যেহেতু প্যাকেজে এসেছি সেই কারণে আমাদের একটা নির্দিষ্ট এখানে সময়সীমা দেওয়া হয়েছে, এখানে 15 মিনিটের জন্য সময় দেওয়া হয়েছিল। তো প্যাকেজে আসলে একটা অসুবিধা রয়েছে বা মাইনাস পয়েন্ট বলতে পারেন, সেটা হচ্ছে খুব বেশি সময় আপনি নিজের মতন করে ব্যবহার করতে পারবেন না। যেরকম এখানে আমি খুব বেশি শট নিতে পারিনি বা খুব ভালো করে কিছু দেখাতে পারিনি। এবার আমাদের পরের গন্তব্যে যেতে হবে, পুরো একটা ফুল ডে 12 ঘন্টার একটা ট্রিপ রয়েছে, ট্যুর প্ল্যান রয়েছে। তো সেই কারণে এরকমই টাইম ম্যানেজমেন্ট আমাদের মেনে চলতে হবে। তো যাই হোক, মোটামুটি এতটুকুই ছিল লিঙ্গরাজ মন্দির থেকে। বেরিয়ে যাই পরের গন্তব্যের জন্য। এবার আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই এই লিঙ্গরাজ মন্দির নিয়ে, সেটা হচ্ছে যে এতটা কম সময়ে যেহেতু আমাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাহলে পুজোটা দেবেন কি করে? গাড়ি থেকে অর্থাৎ বাস থেকে যখন নামবেন, নামার পরে সরকারি এখানে কিছু পান্ডা রয়েছে, তাদেরকে নাম লিখিয়ে দিতে হবে। 101 টাকা ন্যূনতম মনে হয় দক্ষিণা দিতে হবে, দিলে ওরা পুজো দিয়ে দেবে। আপনার দর্শনের মধ্যেই ওরা পুজো দিয়ে দেবে, আর এই গাড়িতে ওঠার আগে আপনার হাতে প্রসাদটা দিয়ে দেবে। তো এই সিস্টেম রয়েছে। এই দেখুন, পান্ডা যারা নাম লিখিয়েছিলেন তাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে এখানে। এইভাবেই মোটামুটি এখানে পুজো দেওয়া হয় যদি আপনারা এই ওটিডিসির গাড়িতে আসছেন। তো আবার গাড়িতে বসে পড়েছি, এসি চলছে, পুরো ঘেমে গেছি, দৌড়াদৌড়ি করলাম। সত্যি কথা বলতে এই সমস্ত মন্দির 15 মিনিটের জন্য না, মানে একটা দিনও কম পড়ে যাবে যদি সঠিকভাবে দেখতে যান। তো মোটামুটি আমি চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার। चेदी डायनेस्टी के राजा खारबेट महामेघवा जो 14 साल हमारे इस कलिंग की राज संभाले। আমরা এসে পৌঁছেছি উদয়গিরি খণ্ডগিরি স্টার্টিং পয়েন্টে। তো আমরা এসে পৌঁছালাম উদয়গিরি খণ্ডগিরি। এখনো পাহাড়ে চড়িনি, ওপরে উঠবো। সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো উপরে উঠতে গেলে এরকম একটা স্লপিং রয়েছে, এটা কিন্তু খুব ভালো স্লপিং। পায়ের প্রবলেম থাকলে একটু সমস্যা হতে পারে, বেশ খাড়াই। ভুবনেশ্বর শহর থেকে অদূরে চমৎকার এই দুটি পাহাড় রয়েছে, একটির নাম হচ্ছে উদয়গিরি, একটির নাম হচ্ছে খণ্ডগিরি। উদয়গিরিতে মোট 18টি গুহা রয়েছে এবং খণ্ডগিরিতে মোট 15টি গুহা রয়েছে। ধারণা করা হয় এই গুহাগুলি নির্মাণ করা হয়েছিল কলিঙ্গ রাজা খারবেলের রাজত্বকালীন সময়ে। নির্মাণ করেছিলেন কিছু জৈন সাধুগণ, যারা আস্তানা হিসাবে এই গুহাগুলিকে নির্মাণ করেছিলেন। তো আমরা ওই স্লপিংটা থেকে ওপরে উঠলাম, এটা উদয়গিরি। আর পিছনে আমি দেখাচ্ছি এই যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খণ্ডগিরি। তো আমরা এখন রয়েছি উদয়গিরিতে। তো এখানে বসার জায়গা রয়েছে, কারণ এতটা উঁচুতে ওঠার পরে রেস্ট তো লাগবেই। ওই দিকেও বসার জায়গা রয়েছে। আমি যাব ওপরে।
এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, পাথর কেটে কেটেই বানানো হয়েছে। তো তখন দেখাচ্ছিলাম খণ্ডগিরি একদম আমার এই সাইডে রয়েছে, মন্দিরটা উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বালি বালি রয়েছে। এই হচ্ছে পাহাড়টার উপরের অংশটা, টপ বলা চলে। এর ওপরে এখানে কিন্তু একটা কোনো মহল বা কিছু বানানো ছিল। দেখুন এগুলো পুরো ইট স্ট্রাকচার, পাথর দিয়ে বানানো, এগুলো ধ্বংসবশেষ। তো এটা এখানে একটা বোর্ড রয়েছে, দেখাচ্ছি আপনাদের কি এটা। তো এখান থেকে যদি আমি দেখাই আপনাদের, দেখুন ওই ছিল এন্ট্রি পয়েন্ট, ওখান থেকে আমরা সোজা উপরে এসেছি, এখান থেকে ঘুরে আমরা এই টপে এসেছি। আর নিচে গুহাগুলো রয়েছে। তবে একটা জিনিস বলে দিই, এখানে দাঁড়াতে পারেন কিন্তু বেশি ধারে যাবেন না, বালিতে পুরো পরিপূর্ণ বলা চলে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো নিচে যাব, আপনাদের গুহাগুলো একটু দেখাবো। আর এখান থেকে মোটামুটি এই ভুবনেশ্বর শহরের আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। আর ওটা রয়েছে খণ্ডগিরি, ওপরে যে মন্দিরটা পাহাড়ের ওপরে। তো আমরা পাহাড়ে চড়েছিলাম, ওই দিক দিয়ে এসে এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে ভিউগুলো দেখিয়েছি আপনাদের। তারপরে এখান থেকে আমরা নেমে যাব, নেমে গিয়ে এই পাহাড়ের মধ্যে যে গুহাগুলো রয়েছে সেগুলো দেখাবো। তো এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে বাঁদিকেই দেখবেন একটা গুহা রয়েছে। তো চলুন এইটা প্রথমে দেখে নিই। আচ্ছা, এই সামনে যে গুহাটা দেখছি এটার নাম হচ্ছে গণেশা গুহা। এখানে লেখা রয়েছে, সামনে দুটো হাতি রয়েছে দেখতেই পাচ্ছেন। ইতিহাস তো আছেই, তাছাড়া এই সময় দাঁড়িয়ে এরকম একটা পরিবেশ শান্ত নিরিবিলি বেশ ভালো লাগছে। চলুন নিচের দিকে যাই, ওদিকে বেশ কিছু গুহা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাই। দেখুন সুন্দর সুন্দর এখানে বসার জায়গা করা রয়েছে, আর হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগবে। আর পাহাড়ি জায়গা, একটু উঠতে নামতে কষ্ট হবে, তারপরে বিশ্রামের জন্য এরকম অনবদ্য একটা জায়গা, পরিবেশটাও দুর্দান্ত। এই গুহাটার নাম হচ্ছে ধানগারা গুহা। তো ভিতরে যদি একটু আপনাদের দেখাই, এটাই হচ্ছে ভিতরের দৃশ্য। তিনটে ছোট ছোট দরজা, তো আমরা এসে হাজির হয়েছি নিচের সব থেকে বড় গুহাটা, যেটা রয়েছে সামনেই একদম। এটা সব থেকে বড় গুহা। চলুন আর একটা জিনিস আপনাদের দেখাই। দেখুন গুহার দেওয়ালে কিছু এখানে লেখা রয়েছে। আচ্ছা, এই যে দেখুন গুহার উপরে লেখাগুলো রয়েছে, প্রাচীন সব লেখা, বুঝতে পারছেন? এদিকেও আবছা হয়ে গেছে, বাট এদিকেও লেখা রয়েছে। আর ভিতরেও ওখানে লেখা রয়েছে, দেখালাম। আর এখানে তো অনেকটাই লেখা রয়েছে। আমরা এখানেই ছিলাম, এখান থেকে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা গিয়ে এখানকার গুহাগুলো আপনারা দেখতে পারেন। এখানে আর যাচ্ছি না, এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেতে গেলে এই নিচে থেকে উঠে আসতে হবে, আর ওই ওপরের গুহাগুলো যেতে গেলে যেরকম রাস্তাটা দেখালাম ওখান দিয়ে যেতে হবে। তো এখান থেকে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নেমে আসার পর এখান থেকে সিঁড়ি রয়েছে, এই গুহাগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। আমাদের হাতে অতটা সময় নেই, 10টা 10-এ আমাদের গাড়ির কাছে যেতে হবে, এখন 10টা 4। তো মোটামুটি এখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম। তো আমরা ফের আমাদের বাসের কাছে এসে গেছি। আমাদের পরের গন্তব্য হচ্ছে নন্দনকানন। আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা স্পটে কিন্তু টয়লেট রয়েছে, খাওয়ার সমস্ত বন্দোবস্ত রয়েছে, মানে প্রবলেম কিছু হবে না। মানে এই দিক দিয়ে অনেক ডেভেলপ।
মানে বর্তমানে উড়িষ্যা। তো আমরা এখন যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। সেখানে আমাদের 2 ঘন্টা টাইম অ্যালট করা হয়েছে, 2 ঘন্টা আমরা ঘুরবো। আর এখানে একটা গ্রুপ করা হয়েছে ABC, 3টে গ্রুপের লোক, 3টে গাড়ি। তো গাড়ি করে আমরা ভিতরে ঘুরবো। খুবই ভালো একটা পরিকল্পনা, আর আমাদের কোনো হেডেক নেই, কারণ আমরা টিকিটের টাকা প্রথমেই দিয়ে দিয়েছি যে গাইড দাদা রয়েছে তাকে। তো তিনি সমস্ত বন্দোবস্ত করছেন, আমরা যাব, গাড়িতে বসবো, ঘুরবো। তারপরে আধ ঘন্টা ফের ব্রেক দেওয়া হবে লাঞ্চের জন্যে। তো নন্দনকাননে যাই, আমাদের যা এক্সপিরিয়েন্স থাকছে সেটা শেয়ার করছি। তো আমরা এসে পৌঁছালাম নন্দনকাননের মানে সামনে ঠিক না, হাইওয়ের ওপরে। তো এখান থেকে আমাদের গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে, আলাদা আলাদা গাড়িতে আমরা যাব। এখানে নর্মাল যে বোতলগুলো আছে, ইউজ অ্যান্ড থ্রো বোতল, প্লাস্টিক, এগুলো নিয়ে যাওয়া যাবে না। যদি আপনাদের কাছে মাল্টিপল ইউজ বোতল থাকে জল খাওয়ার জন্য, সেটা নিয়ে যেতে পারেন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। নর্মালি আসলে এখান থেকে আপনাদের টিকিট বুক করতে হবে, যেহেতু আমরা প্যাকেজে এসেছি, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। আমরা জুয়ের মধ্যে প্রবেশ করে গেছি। প্রথমে আমরা পায়ে হেঁটে জুটা ঘুরবো, আমাদের দেখাবেন গাইড। তারপরে যে অভয়ারণ্য রয়েছে সেটার জন্য গাড়ি করে আমরা ঘুরবো। এর টাকা পয়সা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, কোনোরকমভাবে এখানে টিকিট আমাদের কাটতে হয়নি। আমরা এসে পৌঁছেছি সেই স্থানে যেখানে আমাদের সব থেকে বেশি সময় লাগবে। এখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগবে পুরো নন্দনকানন ঘুরে দেখতে। কারণ শুধুমাত্র এখানে আমরা চিড়িয়াখানা ঘুরে দেখব না, তার সঙ্গে করব জঙ্গল সাফারি। তাই এই একটা ভিডিওতে সকল তথ্য তুলে ধরা, সমস্ত কিছু দেখানো সম্ভব না। তাই পরের পর্বে আমি এই জঙ্গল সাফারি থেকে শুরু করে তারপরে কোনারক মন্দির, চন্দ্রভাগা বিচ, রামচণ্ডী মন্দির, স্যান্ড আর্ট মিউজিয়াম সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। তাই পরের গল্প আসবে পরের পর্বে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।